ক্লিক করলেও এই socialregistry.wb.gov.in এই পোর্টাল ওপেন হবে। ঠিক আছে? এইবার এখানে মনে রাখবেন যারা 3 জুন অ্যাপ্লিকেশন করেছিলেন, অল্প সময়ের জন্য সাইট খুলেছিল, তারপরে তো সাইট ডাউন হয়ে গেছে। তো তখন যদি আবেদন করে থাকেন আপনাকে আবার আবেদন করতে হবে। এখানে মেনশন করা আছে। এবার আমি ফর্ম ফিল আপ দেখাচ্ছি। তো যারা সাধারণ নাগরিক আবেদন করতে চাইছেন তারা এই যে সিটিজেন অর ফ্যামিলি লগইন পাবলিক অ্যাক্সেস এই অপশনটা তাদের জন্য। ডিপার্টমেন্ট অফিসার লগইন এটা ডিপার্টমেন্টাল যারা সরকারি আধিকারিক তাদের জন্য। তো অ্যাপ্লাই করার জন্য অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এখানে ক্লিক করার পরে নতুন পোর্টাল ওপেন হবে। এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। আমি নর্থ 24 পরগনায় থাকি, সেটা চুজ। এবার আপনার ফোন নাম্বার দেবেন, তারপরে এই ক্যাপচা কোডটা সলভ করে এখানে বসাবেন, তারপরে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক, তারপরে ওটিপি আসবে, ওটিপি দিলেই এখানে কিন্তু ফর্মটা ওপেন হবে। এবার আপনি ভাবছেন এখানে কোন ফোন নাম্বার দেবেন, তো আপনার পরিবারের যে প্রধান তার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা ফোন নাম্বার দিলেও হবে, যে আবেদন করছে তার ফোন নাম্বার দিলেও হবে। তো যে কোনো ফোন নাম্বার দিতে পারেন, কিন্তু সেই ফোন নাম্বারে যেন ওটিপি আসে, রিচার্জ থাকে। এখানে দেখুন আরও বলা আছে একজন অ্যাপ্লিক্যান্ট শুধুমাত্র একটা ফোন নাম্বার দিয়েই কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। এর সঙ্গে ডকুমেন্ট রেডি করে রাখবেন, যেমন আধার, ভোটার ইত্যাদি। আর এর সঙ্গে বলা আছে এখানে যারা 3/6/2026 তারিখে অ্যাপ্লাই করেছিলেন তাদেরকে নতুন করে আবার রিসাবমিট করতে বলা হয়েছে। তার কারণ পোর্টালে নতুন কিছু অপশন অ্যাড করা হতে পারে বা নতুন কিছু চেঞ্জেস করা হতে পারে। তো চলুন আমরা ফর্ম ফিল আপটা দেখে নিই। তো এখানে ফোন নাম্বার বসাবো। এইবার এখানে চলে এসছে ওটিপি, এখানে ওটিপিটা বসাতে হবে। তারপরে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করলে যে ফর্মটা ওপেন হলো। আমি এই নাম্বার দিয়ে অলরেডি একবার অ্যাপ্লিকেশন করেছিলাম, তো আমার অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট হয়ে গেছে। তার কারণ সাইট যেহেতু চেঞ্জেস হয়েছে ওই জন্য আবার আমাকে ফর্ম ফিল আপ করতে 3 তারিখে যারা ফর্ম ফিল আপ করেছিলেন নতুন করে করবেন। তো 3 তারিখে যারা ফর্ম ফিল আপ করেছিলেন আবার করতে হবে। এবার এই ফর্মটা দেখুন, আমরা এখান থেকে বাংলা সিলেক্ট করে নিয়েছি, এখানে আরও ভাষা আছে। তো বাংলাতেই দেখাচ্ছি বাঙালিদের জন্য। এখানে এই যে কয়টা অপশন আছে এই কয়টা অপশন ফিল আপ করতে হবে পরিবারের প্রত্যেক মেম্বারদের। এখানে সম্ভবত হাইয়েস্ট 10 জনকে অ্যাড করা যাবে অ্যাজ এ ফ্যামিলি মেম্বার। এবার দেখুন প্রথমে হেড অফ দ্য ফ্যামিলি, তার এই সমস্ত তথ্য ফিল আপ করতে হবে। যেমন পরিবারের প্রধান যাকে রাখবো তার এই বেসিক ইনফরমেশান, রেশন কার্ডের তথ্য, তার সম্পত্তি, তার ইনকাম ও প্রফেশন, তার আইডেন্টিফিকেশন ডকুমেন্ট এবং তার গভর্নমেন্ট স্কিম সম্পর্কে তথ্য দিতে হবে। যখন আমরা অ্যাড মেম্বারে পরিবারের অন্য মেম্বারকে অ্যাড করব তখন তারও এই সমস্ত তথ্য দিতে হবে। তাহলে আপনি যতজনকে অ্যাড করবেন প্রত্যেকের এই তথ্যগুলো কিন্তু এক এক করে ফিল আপ করতে হবে। তাহলে প্রথমে আমরা হেড অফ দ্য ফ্যামিলির এই তথ্যগুলো ফিল আপ করি, তারপরে বাদবাকি মেম্বারগুলোকে অ্যাড করব সেই হিসাবে দেখাবো। এবং যেই মেম্বার আবেদন করবে তার নামে যে আবেদন হচ্ছে সেটাও কিন্তু চুজ করার অপশন আছে, সেটাও করব। তো মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু আপনার কাজে আসবে প্রচুর। দেখুন প্রথমে আছে হেড অফ দ্য ফ্যামিলি, মানে পরিবারের যে প্রধান তার নাম লিখতে হবে আধার কার্ড অনুযায়ী। যদি আধার কার্ড না থাকে তাহলে অন্য যে কোনো ডকুমেন্ট যেমন ভোটার কার্ড সেটা দিয়ে লিখলেও হবে। তো পরিবারের যে প্রধান আছে তার ফুল নাম এখানে আপনাকে লিখতে হবে। তো নাম ও পদবি আমি লিখে দিলাম। এইবার তার জন্ম তারিখ এখান থেকে চুজ করতে হবে। তো পরিবারের যে প্রধান আছে তার জন্ম তারিখ আধার কার্ডে অথবা ভোটার কার্ডে মেনশন করা আছে, তো আপনি জন্ম তারিখটা এখান থেকে চুজ করে নেবেন। প্রথমে ইয়ার, তারপরে মান্থ, তারপরে ডেট। ঠিক আছে? এরপর তার জেন্ডার, সে ছেলে মেয়ে নাকি অন্যান্য সেটা চুজ করবেন। আমরা কিন্তু এখন পরিবারের প্রধানেরটা ফিল আপ করছি, এরপরে মেম্বার যাব, তো এখানে কিন্তু কনফিউজ হবেন না। এবার কাস্ট, পরিবারের যে প্রধান সে কি কাস্ট, তো এখানে যদি সে এসসি কাস্ট হয় তাহলে এসসি কাস্ট উল্লেখ করবেন। এবার যে কাস্ট হবে সেই কাস্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবার পরিবারের প্রধান যে আছে তার ফোন নাম্বার দিতে হবে, কিন্তু সেই ফোন নাম্বার যেন আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকে। ওকে, এইবার টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার, ফ্যামিলির মেম্বারের সংখ্যা এখানে অ্যাড করতে হবে। যেহেতু এখানে আমরা এখনও অ্যাড করিনি তাই এক আছে অপশান, এখানে কোনো ব্যাপার না, আমরা এখন ফাইনাল সাবমিট করব না। তো এখানে তুমি যদি 5 জনকে অ্যাড করো তাহলে এখানে যদি 5 দাও তাহলে দেখো 5টা নাম চলে আসবে এখানে, যে মেম্বার 2, মেম্বার 3, মেম্বার 4, মেম্বার 5। তাহলে পরিবারের মোট সদস্য কিন্তু এখানে 5 জন আছে হেড অফ দ্য ফ্যামিলিকে ধরে। এবার যতজন মেম্বার তোমার ফ্যামিলিতে সেই কয়টা সংখ্যা এখানে বসাতে হবে। যেমন 10 জন বসালে 10 জন চলে আসলে। তো আমি এখানে 3 জনকে নিয়ে দেখাবো, 3 জন দিলাম। যে পরিবারের প্রধান, তার স্ত্রী আবেদন করবে এবং তার কন্যা সেও আবেদন করবে। তো একই ফর্মে চাইলে আপনি 9 জনকে হাইয়েস্ট আবেদন করাতে পারেন একটা ফর্মেই। ঠিক আছে? এইবার পরিবারের প্রধান সে কি পিডাব্লিউডি, মানে সে কি শারীরিক প্রতিবন্ধী? যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবেন। তাহলে পরিবারের সে প্রধান যে তার প্রতিবন্ধকতার শংসাপত্রের নাম্বার, সার্টিফিকেট নাম্বার লিখতে হবে। কত পার্সেন্টেজ সে ডিজেবিলিটি সেটা লিখতে হবে এবং ডকুমেন্ট আপলোড করতে হবে 50 থেকে 200 কপির মধ্যে, ছবি তুলে বা পিডিএফে। এবার অনেকে প্রশ্ন করেছেন যে 200 কপির মধ্যে আমরা কিভাবে আমাদের ডকুমেন্ট সাইজে আনবো এবং ছবিকে কি করে পিডিএফ বানাবো, এটা নিয়ে আগামীকাল আমাদের চ্যানেলে ভিডিও আসবে, আপনি আপনার ফোন থেকে এই কাজটা করতে পারবেন। তো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো এক্ষেত্রে আমার
প্রযোজ্য হবে, যে ডিসেবিলিটি নয় তাই আমি নো দিলাম। এইবার এখানে আধার কার্ডের সংখ্যা মেনশন করতে হবে, 12 সংখ্যার আধার কার্ড, সেটা আপনি মেনশন করে দিন। এবার আধার কার্ডের নাম্বার এখানে যদি বসান তাহলে এখানে আবার আধার কার্ডটাও আপলোড করতে হবে। আধার কার্ডের পেছনের সাইড এবং সামনের সাইড দুটো, ফ্রন্ট পেজ ব্যাক পেজের ছবি একটা পিডিএফে আনতে হবে বা একটা ছবিতে আনতে হবে, সেটাকে 200 কপির মধ্যে করে এখানে আপলোড করতে হবে। এইবার পার্মানেন্ট অ্যাড্রেস, পরিবারের প্রধানের তথ্য ফিল আপ করছে এখনও, তাই তারই পার্মানেন্ট অ্যাড্রেস এখানে লিখতে হবে। তো যে পার্মানেন্ট অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এবং পিনকোড লিখলাম পুরোটা। লেখার পর এখানে আবার সেই ডিটেলগুলো চুজ করতে হবে। যেমন জেলা নর্থ 24 পরগনা চুজ করেছি ফর্ম ফিল আপ করার সময়, তাই সেটাই থাকবে। এলাকার ধরন সে রুরাল এরিয়ায় থাকে নাকি আরবান এরিয়ায় থাকে, মনে করুন সে রুরাল এরিয়ায় থাকে, রুরাল মানে গ্রাম এলাকা, আরবান মানে শহর এলাকা, তো আমি রুরাল চুজ করলাম। এবার এখান থেকে পিনকোডটা চুজ করতে হবে। নর্থ 24 পরগনার মধ্যে যতগুলো পিনকোড আছে সব পিনকোড এখানে চলে এসছে, তো এখান থেকে আপনার পিনকোডটা চুজ করবেন। তো এখান থেকে দেখুন আমি আমার পিনকোডটা চুজ করলাম। এবার পিনকোড চুজ করার পরে পিনকোড অনুযায়ী পোস্ট অফিস চলে এসছে, তো এখান থেকে আপনি পোস্ট অফিসটা চুজ করে নেবেন। এইবার পুলিশ স্টেশন চলে এসছে, সো পুলিশ স্টেশন এখান থেকে চুজ করবেন। তারপরে ব্লক না এমসি, মানে ব্লক মানে আপনি যদি রুরাল এরিয়ায় থাকেন গ্রাম এলাকায় তাহলে আপনার ব্লক থাকবে, বিডিও থাকবে। আর যদি শহর এলাকায় থাকেন তাহলে আপনার মিউনিসিপ্যালিটি থাকবে, তাহলে আপনার বিডিও বা ব্লক অথবা মিউনিসিপ্যালিটির নাম এখান থেকে চুজ করে নেবেন। এইবার আপনি যদি শহর এলাকায় থাকেন তাহলে মিউনিসিপ্যালিটিতে ওয়ার্ড হয়, ওয়ার্ড চুজ করতে হবে। আর যদি রুরাল এরিয়ায় থাকেন ব্লকের আন্ডারে, বিডিওর আন্ডারে, তাহলে গ্রাম পঞ্চায়েত হবে, তাহলে এখান থেকে আপনাকে গ্রাম পঞ্চায়েতটা চুজ করতে হবে। তাহলে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস আমাদের চুজ করা হয়ে গেল। এইবার ভোটার কার্ডের ডিটেইল, এখানে আপনার যে ভোটার কার্ডের নাম্বার আছে সেই ভোটার কার্ড নাম্বারটা এখানে বসাতে হবে। ভোটার কার্ড নাম্বার বসানোর পরে এইখানে আপনার বিধানসভা ক্ষেত্রের নাম এখানে বসাতে হবে। তো এই অ্যারোতে ক্লিক করলে বিধানসভা ক্ষেত্রের নাম চলে আসবে। তো আমি মনে করুন হাবড়াতে থাকি, তো আমি এখানে প্রথমে হাবড়া চুজ করব। বিধানসভা ক্ষেত্রের নাম চুজ করার পরে পার্ট নাম্বার চুজ করতে হবে, আমি এখানে পার্ট নাম্বার দিয়ে দিলাম। এইবার এই পার্ট নাম্বার আপনি পাবেন কোথায় এবং বিধানসভা ক্ষেত্রের নাম কোথায় পাবেন? ভোটার লিস্ট চেক করবেন, ভোটার লিস্টও পেয়ে যেতে পারেন, অথবা ইএপিক ডাউনলোড করবেন, ইএপিকও এখানে চলবে। এবার ভোটারের তথ্য দেওয়ার পরে কার ভোটার তথ্য দিচ্ছি, এখনও কিন্তু হেড অফ দ্য ফ্যামিলিটাই ফিল আপ করছি। এবার ভোটার তথ্য দেওয়ার পরে আপনি ভোটার কার্ডটা এখানে আপলোড করবেন 200 কেবির মধ্যে। এবার দেখুন আধার কার্ড যেটা আপলোড করবেন সেটা ই আধার ডাউনলোড করলেও হবে, যে মাই ইউআইডিআই পোর্টাল থেকে ডাউনলোড করে সেখানে পাসওয়ার্ড দেওয়া থাকে, ওই পাসওয়ার্ডটা রিমুভ করে তারপর সেটা আপলোড করবেন, ঠিক আছে। আর ভোটার কার্ডও একইভাবে ভোটার কার্ডও আপলোড করবেন, যদি ই ভোটার ডাউনলোড করেন সেক্ষেত্রেও আশা করি হয়ে যাবে। তাহলে আমাদের এই বেসিক ইনফরমেশনটা এতক্ষণ ফিল আপ করলাম হেড অফ দ্য ফ্যামিলির, সেটা হয়ে গেছে। এবার এটাকে কি করবেন, নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে এবার এখানে দেখুন আমি যখন আধার আপলোড করব তখন আধার কার্ডের যে ফ্রন্ট পেজ আর আধার কার্ডের যে ব্যাক পেজ, এই দুটোকে একটা পেজে আনতে হবে, তারপরে সেটাকে কিন্তু আপলোড করতে হবে। তো আপলোড অপশানে ক্লিক করলাম এবং আমার ফাইলে এখানে এই যে ভোটার কার্ডটা আধার কার্ডটা দুপাশের ছবি একটা পেজে এনেছি এবং সেটাকে আমি আপলোড করে দিচ্ছি। তাহলে আপলোড করলে এটা প্রসেসিং হচ্ছে এবং আপলোড এখানে কমপ্লিট হয়ে যাবে। এবার দেখুন ভোটার কার্ড এখানে আমার আপলোড হয়ে গেছে। ভিউ অপশানে ক্লিক করে আপনি একবার চেক করে নেবেন যে সঠিক ডকুমেন্ট আপলোড করেছে কিনা। আমি এখানে সঠিক ডকুমেন্ট আপলোড করেছি। একইভাবে ভোটার কার্ডের অপশানে যাব, এবার এই যে ভোটার কার্ড আপলোড করব এবং ভোটার কার্ডও কিন্তু এই যে ফ্রন্ট পেজ এবং ব্যাক সাইডের পেজ এই দুটোই আমাকে আপলোড করতে হবে একটা পিডিএফ এনে। তো এখানে আমি ভোটার কার্ডটা এবার সিলেক্ট করে নিলাম। দেখুন এই পেজটা আপলোড করছি, ফ্রন্ট সাইড ব্যাক সাইড ওপেন করলাম, ওপেন করলে এটা আপলোড হয়ে গেল। এবার ভিউ অপশানে ক্লিক করলে দেখতে পারবেন আমি সঠিক ভোটার কার্ডই আপলোড করছি, ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটোই, ঠিক আছে। তো আপনি কিভাবে এই ফ্রন্ট সাইড ব্যাক সাইড একটা ছবিতে বা একটা পিডিএফে আনবেন সেটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। ডকুমেন্ট আপলোড করার পরে আপনাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এখনও কিন্তু আমরা হেড অফ দ্য ফ্যামিলিটাই ফিল আপ করলাম, বেসিক ইনফো। এইবার হেড অফ দ্য ফ্যামিলির রেশন কার্ড এবং ফুড সাবসিডি তথ্য দিতে হবে। যেমন আপনি রেশন কার্ড আছে কিনা বা খাদ্য ভর্তুকি পান কিনা, এখানে বলো যে আপনার ডিজিটাল রেশন কার্ড আছে কিনা, তো আমার আছে, আমি ইয়েস করলাম। করার পরে কোন ধরনের কার্ড আছে, কোন ক্যাটাগরির কার্ড, এওয়াই, পিএইচএইচ, এইচপিএইচএইচ, আরকেএসওয়াই 1, আরকেএসওয়াই 2 এবং নন সাবসিডাইজ মানে কোনো ভর্তুকি পান না, এই ক্যাটাগরির মধ্যে কোন কার্ড আমার আছে। আমার মনে করুন এসপিএইচএইচ কার্ড আছে, সেটা এখান থেকে চুজ করলাম। এইবার রেশন কার্ডের যে নাম্বারটা আছে সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে, ঠিক আছে। এবার রেশন কার্ডের নাম্বার ধরুন আমি লিখে দিলাম, কিন্তু এখানে আমাকে ডকুমেন্ট আপলোড করার অপশন দেয়নি, তাই আশা করি রেশন কার্ডের ডকুমেন্টটা আপলোড করতে হবে না। এইবার যাই নেক্সট অপশানে। এরপরে চলে আসবে বাড়ি জমি সম্পর্কিত তথ্য, মানে সম্পদের তথ্য, অ্যাসেট। এখানে দেখুন বলা আছে ডাজ ইওর হাউস হ্যাভ 3 পাক্কা রুম, অর্থাৎ তোমার বাড়িতে বা তোমার ফ্যামিলিতে 3 বা তার বেশি পাকা রুম আছে কিনা। তো আমার নেই, আমি নো করলাম। এইবার এই অপশনটা ফিল আপ করলেও হবে না করলেও হবে, কারণ এখানে স্টার মার্ক দেওয়া নেই। যেগুলো রেড কালারের স্টার মার্ক দেওয়া সেগুলো মাস্ট ফিল আপ করতেই হবে, নাহলে ফর্ম সাবমিট নেবে না। বাট যেগুলো এই রেড কালারের স্টার মার্ক দেওয়া নেই সেটা যদি ফিল আপ নাও করেন তাহলে কোনো অসুবিধা নেই। এবার আছে ওয়েদার ইউর ফ্যামিলি ওনস এনি ল্যান্ড, আপনার পরিবারে কোনো জমি ওন মানে জমি আছে কিনা আপনার পরিবারে। তো আমি এখানে ইয়েস করলাম, আমার জমি আছে।
এইবার কত জমি আছে, ঠিক আছে, মানে আমার ফ্যামিলির সমস্ত সদস্যদের মিলে 3 জন সদস্য নিয়ে ফর্ম ফিল আপ করছি, 3 জন সদস্যদের যদি আলাদা আলাদা জমি থাকে, মোট জমির পরিমাণ কত সেটা এখানে লিখতে হবে। ডেসিমেল মানে শতকে, তো শতকটা গুগলে গিয়ে কনভার্ট করে নেবেন, কাঠা দিয়ে শতকে কনভার্ট করে নেবেন। তো আমি এখানে লিখলাম 20 শতক জমি আছে, ঠিক আছে। এইবার আছে ডাজ এনি ফ্যামিলি মেম্বার ওন নন কমার্শিয়াল মোটরাইজড 4 হুইলার, 4 চাকার কোনো গাড়ি আছে কিনা, যেমন 4 চাকার পার্সোনাল কার, জিপ, ট্রাক্টর এগুলো আছে কিনা। তো আমার নেই, আমার 2 চাকার আছে গাড়ি, বাইক, তাই এটা 2 চাকা কিন্তু এখানে ধরবেন না, এখানে শুধুমাত্র 4 চাকা। তো যদি থাকতো তাহলে ইয়েস করতেন, ইয়েস করে কতগুলো গাড়ি আছে, একটা আছে, দুটো আছে, নাকি 3টে আছে, এখানে দেখুন অ্যারো অপশন আছে, এরকম করলে চলে আসবে, বা আপনি ম্যানুয়ালি লিখতে পারেন। তারপর সেই গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে। তো আমার যেহেতু নেই, আমি এখানে নো অপশনে ক্লিক করব। এইবার আপনার কি হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা, সরকারি বা বেসরকারি, ঠিক আছে। তো আমি এখানে ইয়েস করলাম। ইয়েস করার পরে বলা আছে কি ধরনের ইন্স্যুরেন্স বা বিমা আছে, হেলথ ইন্স্যুরেন্স, গভর্নমেন্ট নাকি প্রাইভেট। এবার দেখুন অনেকের স্বাস্থ্যসাথী আছে, স্বাস্থ্যসাথী থাকলে কি ফিল আপ করবেন সেটা দেখাচ্ছি। তো গভর্নমেন্ট চুজ করলাম, কারণ স্বাস্থ্যসাথী গভর্নমেন্টের মধ্যে। এইবার এখানে কোন ধরনের বিমা আছে, কোন ধরনের সরকারি বিমা আছে সেটা চুজ করবেন। তো আমার আছে স্বাস্থ্যসাথী, কারণ পশ্চিমবঙ্গে আয়ুষ্মান কার্ড চালু নেই। 3 তারিখে যখন ফর্ম চালু হয়েছিল অনলাইন ফর্ম, তখন স্বাস্থ্যসাথীর অর অপশানে আয়ুষ্মান কার্ড ছিল, বাট আয়ুষ্মান কার্ড তো চালু নেই, তার জন্য আয়ুষ্মান কার্ডটা সরিয়ে দিয়েছে সাইট নতুন করে ঠিক করার পরে। তো আমি এখানে স্বাস্থ্যসাথী চুজ করলাম। করার পরে স্বাস্থ্যসাথীর যে ইউআরএন নাম্বারটা আছে, সেই ইউআরএন নাম্বারটা দেখে দেখে এখানে বসাবেন, ঠিক আছে। এইটা আমরা কার নামে ফিল আপ করছি, যে হেড অফ দ্য ফ্যামিলি তার নামে। এবার দেখুন যে হেড অফ দ্য ফ্যামিলি, সেই স্বাস্থ্যসাথী কার্ডে পরিবারের সবাই কভার হয়। এবার দেখুন মেম্বার 2ও কভার, মেম্বার 3ও কভার, ওই একটা স্বাস্থ্যসাথী কার্ডে। এদের নামে কিন্তু আলাদা স্বাস্থ্যসাথী কার্ড নেই, মেম্বারদের নামে হেড অফ দ্য ফ্যামিলির নামে আছে, সেই কার্ডের মধ্যে এরা অন্তর্ভুক্ত। তাহলে আমি কিন্তু সবার স্বাস্থ্যসাথী কার্ডটা ফিল আপ করলেও হবে, না করলেও হবে, কোনো ব্যাপার না। যদি করতে চান করতে পারেন, আলাদা আলাদা করে একটা করলেও হয়ে যাবে। তো আমি লিখলাম, লেখার পরে নেক্সট। এরপরে চলে আসবে ইনকাম ও পেশা কার, হেড অফ দ্য ফ্যামিলি, এটা কিন্তু চুজ করা আছে, ঠিক আছে। প্রথমে আছে সে কি প্রফেশনাল ট্যাক্স দেয় নাকি, বা ইনকাম ট্যাক্স দেয় নাকি। তো দেয় না, তাই আমি নো করলাম। যদি দেয় তাহলে ইয়েস করবেন। এইবার প্যান কার্ড আছে কিনা, অবশ্যই প্যান কার্ড আছে, ইয়েস করলাম। প্যান কার্ড থাকলে এখানে প্যান নাম্বারটা লিখতে হবে, তো এখানে প্যান নাম্বার লিখে দেবেন। এইবার টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, আপনার পরিবারের সমস্ত সদস্যদের মিলিয়ে মোট আয় কত বছরে। তো মনে করুন হেড অফ দ্য ফ্যামিলি যে আছে সে 20,000 টাকা মাসে ইনকাম করে, ঠিক আছে। এবং যে মেম্বার 2 আছে সে 10,000 টাকা, যে মেম্বার 3 আছে সে 5,000 টাকা। তাহলে 20 আর 10 30 আর 5 35, তাহলে 35,000 টাকা। এইটাকে গুণ করতে হবে 12 দিয়ে, বছরে কত হচ্ছে, তাহলে এখানে হচ্ছে 4,20,000 টাকা। তা 4,20,000 টাকা এখানে কিন্তু লিখতে হবে, যে সবার মিলিয়ে 4,20,000 টাকা ইনকাম। এইবার এই যে হেড অফ দ্য ফ্যামিলি আছে, ঠিক আছে, সে কি কাজ করে। যদি গভর্নমেন্ট সেক্টরে কাজ করে এখানে টিক মার্ক করবেন। যদি গভর্নমেন্ট সেক্টরের পাশাপাশি সে পার্ট টাইম কোনো কাজ করছে বা টিউশন পড়াচ্ছে, সেটা আপনি চুজ করতে পারেন। এখানে বলা আছে যে একের বেশি অপশন চুজ করা যাবে, কারণ একটা মানুষ একের বেশি কাজ করতে পারে, তো সেক্ষেত্রে তাই করবেন। তো আমি এখানে গভর্নমেন্ট সেক্টরটা দিলাম। এইবার হেড অফ দ্য ফ্যামিলির হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি, আমি এখানে হাইয়েস্ট কোয়ালিফিকেশন গ্রাজুয়েশনটা চুজ করে নিয়েছি। এবার যে হেড অফ দ্য ফ্যামিলি সে কি এই সমস্ত কোনো পদে আছে, কি কি পদ, সাংবিধানিক পদ, মন্ত্রী বা সাংসদ, বিধায়ক, শহর স্থানীয় সংস্থা বা পঞ্চায়েত স্থানীয় সংস্থার কোনো প্রাক্তন কর্মচারী, বা বর্তমানে সে কারেন্টলি কাজ করছে কিনা, করছে না, তাই আমি নো করলাম। এবার সে গভর্নমেন্ট পেনশন পাই কিনা, যেহেতু গভর্নমেন্ট চাকরি করে হেড অফ দ্য ফ্যামিলি, তো গভর্নমেন্ট পেনশন পাই, ইয়েস করলাম। আর আছে রেজিস্টার আছে কিনা জিএসটি, তো জিএসটি মানে বিজনেস কোনো করে না, তো বিজনেস না করলে জিএসটি থাকবে না। আর এখানে আমি আমার মতো করে ফিল আপ করছি, আপনার ক্ষেত্রে এই প্রত্যেকটা পয়েন্ট আলাদা আলাদা হতে পারে, তো আপনি আপনার মতো ফিল আপ করবেন, ঠিক আছে। এইবার নেক্সট, এইবার কি আছে, এইবার দেখুন এই যে আইডেন্টিটি ডকুমেন্ট, আপনি কি সিএ তে আবেদন করেছেন, তো এক্ষেত্রে আমি কোনোদিনই আবেদন করিনি, তাই নট অ্যাপ্লিকেবলই থাকবে। একইভাবে যদি আপনি এসআইআর এ আপনার নাম ডিলেট হয়ে যায় এবং আপনি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেন, ট্রাইব্যুনালে আপনার মামলাটি পেন্ডিং আছে, তাহলে আপনি এক্ষেত্রে সেই অনুযায়ী ফিল আপ করবেন। আমি কখনো এটা করিনি, আমার জন্য নট অ্যাপ্লিকেবল। তো আপনি যদি সিএ বা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই না করে থাকেন, তাহলে আপনার জন্য নট অ্যাপ্লিকেবল হবে, মানে আমার জন্য এটা প্রযোজ্য নয়। এইবার দেখুন যারা সিএ তে অ্যাপ্লিকেশন করেছেন, তো তারা অ্যাপ্লাই দেবেন। যাদের অ্যাপ্লিকেশন করার পরে সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে, তারা এখানে ইস্যু ফিল আপ করবেন, তাহলে এটা কমপ্লিট। ওকে, এইবার দেখুন ট্রাইব্যুনাল, যদি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করে আপনার নাম পেন্ডিং থাকে, আপনার কেস পেন্ডিং আছে, এখনো বিচারাধীন রয়েছে, এখনো রায় দেয়নি, তাহলে হবে কি, যে এখনো ইয়েস আমারটা পেন্ডিং আছে। আর নো কখন হবে, নো মানে আপনি অ্যাপ্লাই করেছেন, আপনার পেন্ডিংয়ে নেই, আপনাকে সাকসেস করে দিয়েছে, তাহলে হবে না পেন্ডিংয়ে নেই। ওকে, বুঝতে পেরেছি। তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এইবার নেক্সট, এইবার যে হেড অফ দ্য ফ্যামিলি তার গভর্নমেন্ট স্কিম, সে কোনো সরকারি প্রকল্পের টাকা পায় কিনা। কিভাবে, ডিবিটির মাধ্যমে। যে সমস্ত প্রকল্পের টাকা শুধুমাত্র ডিবিটির মাধ্যমে পায় সেগুলো, যেমন লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু, পিএম কিষাণ, এগুলো ডিবিটির মাধ্যমে দেয়।
বৃদ্ধ ভাতা এগুলোও ডিবিটির মাধ্যমে দেয়, বিধবা ভাতা, মানবিক ভাতা ডিবিটির মাধ্যমে দেয়। তো এক্ষেত্রে আমি করবো ইয়েস, পায়। কি পায়, এখানে আমি যে কোনো একটা নাম দেখাচ্ছি অ্যাজ এ এক্সাম্পল, ঠিক আছে। মনে করুন সে বিনামূল্যে সামাজিক সুরক্ষার জন্য টাকা পায়, ডিবিটির মাধ্যমে পাচ্ছে। এইবার এখান থেকে গিয়ে আপনি নাম তুলতে চাইছেন যে হেড অফ দ্য ফ্যামিলি তার, তো আমি চাইছি না যে এই পোর্টালে অ্যাপ্লাই করার সময় এই পরিবারের প্রধানের নাম সে যে প্রকল্পে টাকা পাচ্ছে সেখান থেকে সরে যাক, তাই এটা নো থাকবে। যদি আপনি তুলতে চান যে না আমি চাই যে এই প্রকল্পের টাকা সে যেন না ঢোকে তার, তাহলে আপনাকে ইয়েস করতে হবে। তো এখানে আপনি নো করবেন। এই অপশনটা আরও ভালোভাবে বোঝাচ্ছি যখন আবেদনকারীর ডিটেল ফিল আপ করবো তখন। তো এখন এটুকু জেনে নিন যে পরিবারের প্রধান যদি কোনো টাকা পায় ডিবিটির মাধ্যমে, কোনো সরকারি প্রকল্পের টাকা, সেই স্কিমসটা চুজ করবেন এবং এখানে নো করবেন যে আপনি নাম সরাতে চাচ্ছেন না, যদি পুরুষ প্রার্থী ডিবিটির মাধ্যমে পুরুষ প্রার্থী আপনার হেড অফ দ্য ফ্যামিলি হয়। এটা হয়ে গেল। এইবার এখানে আপনি কি করবেন, সেভ ড্রাফট করবেন। তাহলে পরিবারের যে প্রধান তার কিন্তু সেভড হয়ে গেল। এইবার মেম্বার টু ফিল আপ করবো। মেম্বার টু কি অ্যাডাল্ট নাকি চাইল্ড? মেম্বার টু অ্যাডাল্ট, তাই আমি অ্যাডাল্ট দিলাম। তাহলে মেম্বার টুর যে নাম সেই নামটা এখানে দিতে হবে। তো আমি এখানে দিলাম মেম্বার টু অ্যাজ এ এক্সাম্পল। এইবার মেম্বার টুর সঙ্গে যে হেড অফ দ্য ফ্যামিলি তার কি সম্পর্ক? মনে করুন যে হেড অফ দ্য ফ্যামিলি তার স্ত্রী হচ্ছে মেম্বার টু, তো এক্ষেত্রে আমি ওয়াইফটা সিলেক্ট করে নিলাম। এবার ওয়াইফের ডেট অফ বার্থটা এখান থেকে চুজ করবো। একইভাবে যেভাবে হেড অফ দ্য ফ্যামিলির তথ্যগুলো ফিল আপ করেছি সেইভাবেই আমরা এই মেম্বার টু এর তথ্য ফিল আপ করবো। তো জন্ম তারিখ চুজ করলাম। এইবার সে তার লিঙ্গ হচ্ছে মহিলা, তার কাস্ট আমি জেনারেল রাখছি, তার কন্ট্যাক্ট নাম্বার। এইবার দেখুন যে স্ত্রী আছে সে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করবে, তাহলে এখানে আমি সেই ফোন নাম্বার দেবো তার স্ত্রী বা মেম্বার টু এর যেই ফোন নাম্বারটা তার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা, সেই ফোন নাম্বার এখানে দেবো। এইবার সে ডিজেবল কিনা, তো না আমি নো করলাম। এইবার যে মেম্বার টু তার এখানে আধার নাম্বার দিতে হবে এবং একইভাবে তার ভোটার নাম্বার দিতে হবে। তাহলে যে মেম্বার টু সে অ্যাডাল্ট, তার নাম চুজ করেছি, জন্ম তারিখ চুজ করেছি, জেন্ডার চুজ করেছি, এখানে তার সম্পর্ক দিয়েছি, কাস্ট চুজ করেছি, ডিজেবল কিনা সেটা দিয়েছি, তার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা ফোন নাম্বার দিয়েছি। এইবার তার আধার নাম্বার দেবো, আধার ছবি তুলে আপলোড করব, ভোটার নাম্বার দিয়েছি, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বা বিধানসভা ক্ষেত্রের নাম, পার্ট নাম্বার দিয়েছি এবং ভোটার ডকুমেন্ট আপলোড করেছি। করার পরে এইখানে আগের যে ফর্ম আছে 3/6/2026 মানে 3 জুন যে ফর্ম ছিল সেখানে এখানে দিয়ে দিয়েছিল যে এই যে মেম্বার টু বা মেম্বার থ্রি তিনি কি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করছেন কিনা, এখানে অপশন ছিল। বাট এই যে নতুন ফর্ম আজকে দিয়েছে 5 জুন সেখানে কোনো অপশন নেই। দেখি নেক্সট করতে করতে গিয়ে কোন জায়গাটায় অপশন আছে এবং যেখানে অপশন আসবে আমি বলে দেবো। তাহলে মেম্বার টু এর বেসিক ইনফরমেশন দেওয়ার পরে এখানে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তার চলে আসবে অ্যাসেট। এইবার এখানে মেম্বার টু এর তথ্য দিতে হবে যে তার হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা। যেমনটা কি যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তো ইয়েস করব, ইয়েস করে এখানে আমি গভর্নমেন্ট চুজ করব এবং এখানে দেবো স্বাস্থ্যসাথী। এবার স্বাস্থ্যসাথীর ইউআরএন নাম্বারটা দেবো। এবার যে ফ্যামিলির হেড তার যা ইউআরএন নাম্বার ছিল স্বাস্থ্যসাথীর, মেম্বার টু এরও তাই হবে, মেম্বার থ্রি এরও তাই হবে, কারণ একই স্বাস্থ্যসাথী কার্ডে সবাই কভার্ড। এবার কারো যদি প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স থাকে সে প্রাইভেট চুজ করবে। প্রাইভেট চুজ করার পরে আর কোনো তথ্য তার চাইবে না, ঠিক আছে। তো আমি এক্ষেত্রে কি করলাম, নো অপশনে ক্লিক করে নেক্সট করছি। এইবার দেখুন বলা আছে ইনকাম ও পেশা, তার ইনকাম ট্যাক্স দেয় কিনা, দেয় না। প্যান কার্ড আছে কিনা, প্যান কার্ড আছে, ইয়েস করবেন এবং প্যান নাম্বার এখানে বসাবেন। আচ্ছা, এরপরে সে কি কাজ করে, স্ত্রী আনএমপ্লয়েড দিলাম এবং তার কোয়ালিফিকেশন আমি রেখেছি লোয়ার দ্যান 10। এইবার সেই সমস্ত কোনো পদে নেই, নো। গভর্নমেন্ট পেনশন পায় না তাই নো, জিএসটি নেই তাই নো। এইবার নেক্সট। এইবার এখানে সিএতে অ্যাপ্লাই করেনি এবং এসআইআরও অ্যাপ্লাই করেনি। এই অপশনগুলো আগে বুঝিয়ে দিয়েছি, তাহলে ওই অপশনগুলো সেই মতো ফিল আপ করবেন। এবার নেক্সট। এইবারে যে অপশনটা হচ্ছে সরকারি প্রকল্প, এইখানে দেখুন অন্নপূর্ণা যোজনার জন্য কি আবেদন করছেন, এইখানটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যে 25 থেকে 60-এর মধ্যে বয়স হতে হবে এবং অ্যাপ্লিকেন্টকে মহিলা হতে হবে এবং সে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে তবেই অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লাই করতে পারবে। তাহলে যে মেম্বার টু রীনা মণ্ডল সে কি অন্নপূর্ণার জন্যতে অ্যাপ্লাই করছে, তো করছে, তার জন্য ইয়েস অপশনে ক্লিক করবেন যে হ্যাঁ এইটা চুজ করেছেন মানে অন্নপূর্ণা যোজনাতে অ্যাপ্লাই করছে মেম্বার টু। হয়ে গেল, এইখানে অপশন দিয়ে দিয়েছে। এইবার এই যে রীনা মণ্ডল যে অন্নপূর্ণা যোজনাতে অ্যাপ্লাই করছে সে কি কোনো গভর্নমেন্টের টাকা, গভর্নমেন্ট স্কিমের টাকা ডিবিটির মাধ্যমে পেতো? হ্যাঁ পেতো। কিসের টাকা পেতো? লক্ষ্মীর ভান্ডার। তো ইয়েস করলাম। ইয়েস করার পরে সেই গভর্নমেন্ট স্কিমের নামটা চুজ করতে হবে যেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার। তো এখান থেকে দেখবেন লক্ষ্মীর ভান্ডার নাম রয়েছে, দেখুন লক্ষ্মীর ভান্ডার চুজ করলাম। এইবার লক্ষ্মীর ভান্ডারে যে টাকাটা পেতো সেখান থেকে নাম সরাতে চাইছেন, তাহলে এখানে নো আছে সিলেক্ট করা, এখানে করবেন ইয়েস। এটা কিন্তু অনেকে ভুলে যাচ্ছেন, নো ইয়েস করতে, অবশ্যই এখানে ইয়েস করতে হবে। কেননা লক্ষ্মীর ভান্ডার থেকে নাম সরিয়ে আমি অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লিকেশন করছি, তার জন্য আমি এখানে ইয়েস করছি যে হ্যাঁ
আমার লক্ষ্মীর ভাণ্ডার থেকে নাম সরিয়ে দিন, এবং যেহেতু আমি অন্নপূর্ণা ভাণ্ডারে অ্যাপ্লাই করছি, তাহলে আমার নাম অটোমেটিক্যালি অন্নপূর্ণা ভাণ্ডারে উঠে যাবে এখানে আমি অ্যাপ্লিকেশন করলে। তাই লক্ষ্মীর ভাণ্ডার চুজ করে এখানে করবেন ইয়েস। এইবার কেউ যদি বৃদ্ধ ভাতা পায়, আমি অ্যাজ এ এক্সাম্পল বলছি, তাহলে এখানে বৃদ্ধ ভাতা চুজ করবেন এবং এখানে হবে নো। এক্সাম্পল বলছি। এইবার আমি কি করব, এটা সেভ ড্রাফট। তাহলে মেম্বার 2ও কিন্তু এখানে আমার সেভ হয়ে গেল। এবার দেখুন মেম্বার 3তে যাচ্ছি। মেম্বার 3তে আমি হেড অফ দ্য ফ্যামিলির কন্যাকে রাখছি, ঠিক আছে। তো আমি অ্যাজ এ একটা নাম নিয়ে নিলাম এক্সাম্পল। এরপরে এই যে মেম্বার 3 মনে করুন তার এই হেড অফ দ্য ফ্যামিলির কন্যা, তাহলে কি দেবো এখানে ডটার, মেয়ে। হেড অফ দ্য ফ্যামিলির স্ত্রী আবেদন করে ফেলেছে অন্নপূর্ণা যোজনাতে, এবং ওই একই ফর্মে হেড অফ দ্য ফ্যামিলির যে কন্যা আছে সে আবেদন করছে। এবার তার জন্ম তারিখ চুজ করতে, জন্ম তারিখ চুজ করে নিয়েছি, তার জেন্ডার চুজ করেছি, কাস্ট চুজ করেছি, এখানে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা ফোন নাম্বার দিতে হবে কার, মেম্বার যে 3 আছে তার, ঠিক আছে। এইবার তার ডিসেবিলিটি কিনা সেটা দিতে হবে, তার আধার নাম্বার দিয়েছি, আধার ডকুমেন্ট আপলোড করেছি, ভোটার নাম্বার দিয়েছি, ভোটার ডকুমেন্ট আপলোড করেছি, বিধানসভা ক্ষেত্রের নাম এবং পার্ট নাম্বার দিয়েছি। দেওয়ার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এইবার যে মেম্বার 3 তার হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা, তো এখানে আমি ইয়েস করব। ইয়েস করে এখান থেকে গভর্নমেন্ট চুজ করব এবং এখান থেকে স্বাস্থ্যসাথী চুজ করে স্বাস্থ্যসাথীর ইউআরএন নাম্বার দেবো। তাহলে এই 3টে মেম্বারদের কিন্তু স্বাস্থ্যসাথী চুজ করে আমি ইউআরএন নাম্বার বসালাম, একই ইউআরএন নাম্বার হবে কারণ একটা কার্ডেই সবাই কভার, ঠিক আছে। তারপরে নেক্সট। এইবারে ইনকাম ট্যাক্স দেয় কিনা, দেয় না। প্যান কার্ড আছে কিনা, মেম্বার 3 আছে, দিয়ে প্যান কার্ডের নাম্বার বসাবো। সে কি কাজ করে, মনে করো সে পার্ট টাইম জব করে, তাই সেটা চুজ করলাম। তার হাইয়েস্ট কোয়ালিফিকেশন এখান থেকে চুজ করলাম। সে কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী এগুলো কিছুই না, গভর্নমেন্ট পেনশনও পায় না এবং জিএসটিও দেয় না। তারপরে নেক্সট। এইবার সে সিএতে অ্যাপ্লাই করেছে কিনা, করেনি। ট্রাইব্যুনাল অ্যাপ্লাই করেছে কিনা, করেনি, তাই নট অ্যাপ্লিকেবল থাকবে। নেক্সট। এইবার আছে অন্নপূর্ণা যোজনাতে সে অ্যাপ্লাই করতে চায় কিনা, তাহলে অবশ্যই সে করতে চায়, ইয়েস করলাম, কারণ তিনি অন্নপূর্ণা যোজনাতে অ্যাপ্লাই করতে চাইছে। দেখো যখনই অন্নপূর্ণা যোজনাতে অ্যাপ্লাই করতে চায় কিনা ইয়েস করবে, তখন কিন্তু নামের পাশে, মেম্বারদের নামের পাশে দেখিয়ে দেবে যে অন্নপূর্ণা যোজনা ভাষা এখানে অ্যাপ্লাই করছে, ঠিক আছে। এইবার সে কোনো প্রকল্পের টাকা পেতো কিনা, তো এখানে আমি ইয়েস করলাম। ইয়েস করে আমি এখানে কি করব, যেহেতু ডিবিটির মাধ্যমে পাই কিনা, তো আমি এখানে লক্ষ্মীর ভাণ্ডারটা সার্চ করবো। যে লক্ষ্মীর ভাণ্ডারটা চুজ করলাম, করার পর এখানে আমি যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে নাম সরাতে চাই কিনা, ইয়েস সরাতে চাই, ঠিক আছে। এইবার এটা কি করব, সেভ ড্রাফট। সেভ ড্রাফট হয়ে গেল। এবার যদি অন্য কোনো মেম্বারকে অ্যাড করতে চান করতে পারেন। আমি একটা শিশুকে অ্যাড করে দেখাচ্ছি। তো অ্যাড মেম্বার এখানে ক্লিক করবেন। ক্লিক করে এবার আমি চাইল্ড ছিল, অ্যাডাল্ট ছিল এতক্ষণ, এবার আমি চাইল্ড করছি। চাইল্ড করার পর এখানে কি করবেন, যে এই যে ব্যক্তিটা ফিল আপ করছি মেম্বার 4কে, সে কিন্তু চাইল্ড, ঠিক আছে। তো আমি এখানে তার নাম দিলাম বোঝার জন্য যে চাইল্ড। এবার তার সম্পর্ক কি, মনে করুন যে হেড অফ দ্য ফ্যামিলি, তার মনে করুন অ্যাজ এ নাতনি বা যে কোনো একটা কিছু আমি নিয়ে নিলাম, যে গ্র্যান্ডফাদার নিয়ে নিলাম। তার মানে এই চাইল্ডের গ্র্যান্ডফাদার হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি, ঠিক আছে। সম্পর্ক বুঝেছেন। এবার তার জন্ম তারিখ, এইবার তার জন্ম তারিখ চুজ করেছি, যে 2025 সালে জন্ম হয়েছে সেটা দিলাম। তার জেন্ডার, সে ছেলে। তারপরে কাস্ট, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ নয়, তাই নো করলাম, এবং তার আধার সঙ্গে লিঙ্ক করা ফোন নাম্বার। এবার এটা তো শিশুর নেই, আধার কার্ড এখনো হয়নি, 1 বছর 2 বছর বয়স, তাই এটা আমরা কিছু রাখবো না, ফাঁকা রাখবো। এবার তার আধার নাম্বারও নেই, তাই এটা ফাঁকা রাখবো। এবার চলে যাবো নেক্সটে। এবার ওই শিশু কি কোনো হেলথ ইন্স্যুরেন্স পাই কিনা, অনেক শিশু আছে যে জন্মের সঙ্গে সঙ্গে প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্সের মধ্যে অ্যাড হয়ে যায়, তাহলে সেটা দেবো তার নামে। তো এখানে ইয়েস করবো এবং এখানে তার জাস্ট প্রাইভেট চুজ করে নেবো। তারপরে নেক্সট। এইবার আর কোনো অপশান নেই, এগুলো তার প্রয়োজন নেই। এই যে ইনকাম, এমপ্লয়মেন্ট, এডুকেশন, এগুলো তো কোনো দরকারই নেই চাইল্ডের। তো এখানে বলে দিয়েছে যে আয়, কর্মসংস্থান এবং শিক্ষার ক্ষেত্রেও একটা শিশুর জন্য প্রযোজ্য নয়, প্রয়োজন নেই। তাহলে নেক্সট। এইবার সিএতে বা ট্রাইব্যুনালে এই শিশুটা আবেদন করেছে কিনা, করেনি, তারপরে নেক্সট। এইবার সে কোনো প্রকল্পের টাকা পায়নি, তাই নো থাকবে, নেক্সট। এইবার সে কোন ক্লাসে পড়ে, মানে সে কি বর্তমানে কোনো ক্লাসে পড়ছে, তো এখনও সে ছোট, একদমই ছোট, তাই পড়ে না, তাই আমি ফিল আপ করবো না। এবার আমি দেখিয়ে দিচ্ছি যাদের ক্ষেত্রে করা প্রয়োজন। মনে করুন আপনার সন্তান সে নার্সারিতে পড়ে, কেজিতে পড়ে, নাকি এলকেজি, ইউকেজি, নাকি ক্লাস 1 2 3 4 5 6 7 8, নাকি কোনো কলেজে স্কুলে এখন ভর্তি হয়নি, যেমন এটা বাচ্চা শিশু, এ এখনও ভর্তি হয়নি, তাই নো করলাম। নো থাকলে আধার থাকবে এবং এনে থাকবে, অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। এখানেও এনে অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে। এবার যদি সে কোনো স্কুলে পড়ে বা ক্লাস 10 7 8 পড়ে, তাহলে তার ডিটেল দিতে হবে। সে কোন ধরনের স্কুলে পড়ে, সে সরকারি স্কুলে পড়ে, নাকি এখানে কোনো রেকগনাইজ মাদ্রাসাতে পড়ে, নাকি অন্যান্য কোনো স্কুলে পড়ে। যদি অন্যান্য চুজ করেন তাহলে সেই স্কুলের নাম দিতে হবে। এবার সে প্রাইভেটে পড়ে নাকি মাদ্রাসায় পড়ে, সেটা এখানে চুজ করতে হবে। তো এই স্কুলের নাম এখানে দিতে হবে, যদি কোনো স্কুলে পড়ে তাহলে স্কুলের নাম দিতে হবে, সেই হিসাবে ফিল আপ করবেন। আমি না রাখলাম। এবার তার ভ্যাকসিন হয়েছে কিনা, মনে করুন ভ্যাকসিন হয়েছে, তাই ইয়েস করলাম। আর ভ্যাকসিন না হলে এই নট করবেন, তো ইয়েস করলাম। করার পর এখানে সেভ অ্যাজ ড্রাফট। তাহলে আমাদের কিন্তু শিশুটাও ফিল আপ হয়ে গেছে, ঠিক আছে। এইবার এই যে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট, সব কটা ফিল আপ হয়ে যাওয়ার পরে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট সব কটা ভালো করে একবার চেক করে নেবেন। এখন কিন্তু ফাইনাল সাবমিট হয়নি, সেভ ড্রাফটেই আছে। আপনি যদি একবার সাবমিট করে দেন, কোনো ভুল হয়, এখন কিন্তু এডিট করতে পারবেন না সাবমিট হয়ে গেলে, তাই ভালো করে চেক করে নেবেন। এবার ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট,
ঠিক আছে, এবার টিকমার্ক অপশানে ক্লিক করলাম, করে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে ফর্মটা কমপ্লিট হয়ে ফিল আপ করা। কিন্তু এই ফর্মে আমি এখনো পর্যন্ত দেখলাম না যে ব্যাংকের ডিটেল কোথায় দিতে হবে, কারণ প্রত্যেকের যে টাকাটা ঢুকবে যেই ব্যাংকে ডিবিটি মাধ্যমে, সেই তথ্য তো দেবে, কিন্তু সেই তথ্য দেওয়ার অপশান নেই। এবার দেখুন এখানে আমার আবেদন সফলভাবে জমা হয়ে গেছে, মানে সাকসেস হয়ে গেছে। অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিয়ে দিয়েছে এবং এখানে আমাকে দেখাচ্ছে যে 5ই জুন 7:42 আমি অ্যাপ্লাই করেছি। এবার এটা কিন্তু নোট ডাউন করে রাখবেন, কারণ এখান থেকে কোনো কিছু ডাউনলোড হচ্ছে না বা অ্যাকনোলেজমেন্ট স্লিপ কিন্তু প্রিন্ট হচ্ছে না। তো এখানে কপি অপশন আছে, এখানে কপি করবেন বা এটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, বা এই কপি করলে এটা ডাউনলোডও হয়ে যাবে। এই কপিতে ক্লিক করবেন, কপি করলে দেখুন ডাউনলোড হয়ে গেছে, এই পুরোটা স্ক্রিনশট হয়ে গেছে।